এমন একজন, তিনি একদিকে যেমন তদন্তমূলক যে সমস্ত কাজকর্ম দায়িত্ব সামলেছেন, অন্যদিকে ল অ্যান্ড অর্ডারের যে সমস্ত কাজ তাও সামলেছেন। অবসর নিয়েছেন, সেই সময় তিনি ছিলেন ডিসি সাউথ 2। আমাদের সঙ্গে রয়েছেন বুদ্ধদেব মুখোপাধ্যায়। বুদ্ধদেববাবু, আপনাকে অনেক অনেক স্বাগত কেটিভি বাংলায়। প্রথমে আপনাকে যেটা জিজ্ঞেস করব যে পুলিশের যে চাকরি, সেই চাকরিতে আসার কারণ কি? এরকম কোনো যদি স্পেসিফিক করে বলো তাহলে সেরকম কোনো কারণ ছিল না, কিন্তু ছোটোর থেকেই একটা পুলিশি পরিবেশে মানুষ তো হয়েছিলাম। আমার বাবাও পুলিশ অফিসার ছিলেন বেঙ্গল পুলিশের, তো সেরকম একটা ব্যাপার ছিল। তারপর বিভিন্ন সময়ে আমরা কলেজে দেখেছি, খেলতে গিয়ে দেখেছি, খেলা দেখতে গিয়ে দেখেছি, সব জায়গায় পুলিশের উপস্থিতি খুব উল্লেখযোগ্যভাবেই দেখেছি। তো তখন এমনি মনে হয়েছিল যে যদি কোনোদিন পুলিশ হওয়া যায়, তো সেরকম করে রেখাপাত করেনি, কারণ আমরা লেখাপড়া করার সময় আমরা তো একটু রাজনীতির মধ্যেই চলে গেছিলাম। তো কাজেই নিজেদের কেরিয়ার নিয়ে তখন খুব একটা ভাবনা চিন্তা করি। কলেজের সময় রাজনীতি করেছেন? কলেজের সময় রাজনীতি করেছি। তো আপনি যখন এলেন তখন সেই সময় বোধহয় মার্কিন তথ্য কেন্দ্রের যে ঘটনা, সেই ঘটনা আপনি দেখেছেন, একটু ব্যাখ্যা করবেন? মার্কিন তথ্য কেন্দ্রের ঘটনা যখন এসেছি তখন না, তার অনেক পরে, কারণ আমি 1986-এ কলকাতা পুলিশে জয়েন করেছি ট্রেনিং ফেনিং হওয়ার পর। আর মার্কিন তথ্য কেন্দ্রের ঘটনা যতদূর সম্ভব 2002 সালে, 2001 সালের একটা শীতকালের ভোরে। তো মার্কিন তথ্য কেন্দ্র সম্বন্ধে তো এখন সবাই মোটামুটি সমস্ত জায়গা থেকে তথ্য নিয়ে জেনেই গেছে, কিন্তু যেটা মূল কথা যে আমাদের মনে হয়েছে যে স্বাধীনতা আন্দোলনের পরবর্তী সময়ে, স্বাধীনতা আন্দোলনের আগে কিছু ঘটনা যা ঘটেছে কলকাতা শহরে সেটা আলাদা প্রসঙ্গ, কিন্তু স্বাধীন ভারতে কলকাতা শহরের বুকে প্রথম সন্ত্রাসবাদী কার্যকলাপ যদি কিছু হয় তাহলে সেটা কিন্তু মার্কিন তথ্যকেন্দ্রের সামনে, হ্যাঁ, মার্কিন কালচারাল জওহরলাল নেহরু রোডের ওই সামনে ওই গুলিগালা, এটাই কিন্তু প্রথম আমাদের তথ্য তাই বলছে। তো মানে এটা, এই যে এতগুলো পুলিশের মৃত্যুর যে ঘটনা, এটা কোথাও মরালি ডাউন হয়ে গেছিল, মানে কোথাও একটা হতাশা পুলিশের মধ্যে? না, পুলিশের মধ্যে তো হতাশা হয় না, পুলিশের মধ্যে জেদ যাবে। পুলিশের উপরে যখন আক্রমণ হয়, পুলিশের উপরে যখন কোনো আক্রমণ নেমে আসে, তখন পুলিশ একমাত্রই বোধহয় সংস্থা, মিলিটারি বাদ দিলে, যে তারা আরও তাদের জেদ বাড়ে এবং মনে করে যে আমরা কোথাও একটা সঠিক জায়গাতে ছিলাম বলে হতে পারে, কিংবা এমন হতে পারে যে আমরা একটা লক্ষ্যবস্তু এবং সরকারের পক্ষে আমরা একটা লক্ষ্যবস্তু, তবেই না আক্রমণটা হয়। এবং সবচাইতে দৃশ্য লক্ষ্যবস্তু, মানে সরকারের যদি এক্সিকিউটিভ পাওয়ার বলো, শুধু সরকার কেন, বিচার ব্যবস্থার এবং আইনসভার এক্সিকিউটিভ পাওয়ার তো পুলিশই। তো পুলিশ খুব উল্লেখনীয়ভাবে এবং সবার দৃষ্টির মধ্যে সবসময় থাকে, তাদের এই কাজটাই করতে হয়। কাজেই যখন সরকারকে সাহায্য করার ইচ্ছে হয়, সরকারকে একটু সবক শেখানোর ইচ্ছে হয় কোনো মানুষের, কারোর, তারা পুলিশকে আক্রমণ শানাতেই অভ্যস্ত, এবং পুলিশও সেটা সম্বন্ধে তাদের যথেষ্ট তারা ওয়াকিবহাল যে আমরাই ফার্স্ট টার্গেট হিসেবে, আমাদেরকেই আক্রমণ করা হবে, আমাদেরকেই গালাগাল করা হবে, আমাদেরকেই যা করা হবে। এই ক্ষতিগ্রস্ত হওয়ার সিস্টেমটা নিয়েই কিন্তু পুলিশ চাকরি শুরু করে। সবাইকে গ্রেপ্তার তো সবাই হয়েছিল মোটামুটি ঘটনা? হ্যাঁ, গ্রেপ্তার সবাই হয়েছিল। প্রথমেও অনেকে গ্রেপ্তার হয়েছিল, তার উপরে যারা ধরা পড়েনি সে সময়ে তারাও গ্রেপ্তার হয়েছিল। খুব সুন্দর একটা তদন্ত আমরা দেখেছিলাম কলকাতা পুলিশে যারা তখন কাজ করত, এবং ডিটেকটিভ ডিপার্টমেন্টে স্পেশালি যারা ছিল, থানার বিভিন্ন জায়গা থেকেও বিভিন্ন রকম কাজ হয়েছে। এটা তো মডিউল কাজ করেছিল এটা। তো এই তদন্ত করতে গিয়ে আমাদের অনেক অভিজ্ঞতা হয়েছে, আমরা অনেক জ্ঞান পেয়েছি, আমরা অনেক ঋদ্ধ হয়েছি তদন্ত করতে গিয়ে, যে সন্ত্রাসবাদী সংগঠনগুলো কীরকমভাবে কাজ করে, এরা সারা বিশ্বব্যাপী কীরকম করে ছড়িয়ে থাকে, সারা দেশ দিয়ে এরা কিভাবে নিজেদের সাথে যোগাযোগ সম্পন্ন করে
কোনো একটা লক্ষ্যবস্তুকে টার্গেট করার আগে কত ধরনের পরিকল্পনা, কত ধরনের চিন্তা তাদের মধ্যে থাকে, এই সমস্তগুলোই আমরা ওদেরকে ইন্টারোগেট করে জানতে পেরেছি। এবং বর্তমানে সেই ধরনের ঘটনা আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাচ্ছি। বিভিন্ন ক্ষেত্রে, সাধারণত পশ্চিমবাংলায় এরকম ঘটনা তো তারপরে আর ঘটেনি। আর দু চারটে ঘটনা যেগুলো পশ্চিমবাংলায় ঘটেছে সেগুলো কোনোটাই এরকম মডিউল করে আক্রমণ করার মতন করে হয়নি। এমন হতে পারে যে বিভিন্ন রাজ্যে, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, শুধুমাত্র রাজনৈতিক কারণে পশ্চিমবাংলাতেই এইসব এসে জুটেছে, এখানেই এইসব হয়, এই জিনিসগুলো একটু সরলীকরণ হয়ে যায়। কারণ আমরা ওই তদন্তে গিয়ে দেখতে পেয়েছি যে বিভিন্নভাবে যারা এই সন্ত্রাসবাদী ওই ঘটনাটা ঘটিয়েছিল, তারা রাজস্থানে তারা ডেরা করেছিল, তারা গুজরাটে ডেরা করেছিল, তারা বিভিন্ন জায়গার মধ্যে দিয়ে নিজেদের সঙ্গে যোগসূত্র জোগাড় মানে স্থাপন করতে 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 যা আমাদের ঝাড়খণ্ড, সেখানে তারা ছিল, সেখান থেকেই প্র্যাকটিক্যালি আমরা ক্লু পাই এবং সেখান থেকে আসামিরা ধরা পড়তে শুরু করে একটা এনকাউন্টারের পর। তো এরকম করে যখন পশ্চিমবাংলাতেও কোনো একটা মডিউল যখন সারা ভারতবর্ষব্যাপী কাজ করে, তখন পশ্চিমবাংলার কোনো একটা অঞ্চলে তারা একটা ঘাঁটি যদি গড়ে, সেখানে এইরকম মানে যেভাবে দাগিয়ে দেওয়া হয় যে পশ্চিমবাংলা সরকার বা অমুক তুসুকের কথাবার্তা বলা হয় না, বিভিন্ন সময় শুনেছি। যখন সিপিআইএম সরকার ছিল তখন এরকম হলে তৃণমূল যারা এখন রাজনীতি করে বা অন্যান্য বিভিন্ন দল যারা বিরোধী ছিল, তারা সিপিএমের নামে এই ধরনের বলেছে, সিপিএম মানে বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে বলেছে। আবার পরবর্তী সময় যখন এই সরকারের রাজত্ব চলছে, মানে সরকার চলছে, তখনও এই ধরনের কিছু ঘটনা ঘটলে সরকারকে ব্লেম করার একটা প্রবণতা দেখা যায়। কিন্তু আমাদের বিশ্বাস হয় না পুলিশে চাকরি করে যে কোনো সরকার সচেতনভাবে বা অবচেতনে বা কোনোভাবেই কোনো উগ্রপন্থী কার্যকলাপকে সমর্থন করতে পারে। লরি থেকে কার্তুজ উদ্ধারের একটা ঘটনা শুনেছিলাম, আপনি সেটা তদন্ত করেছিলেন। ওগুলো তো অনেক জায়গায় বলা হয়ে গেছে, লরির থেকে ওটাও একটা কিন্তু কোনো মডিউলি কাজ করেছিল এবং সেটারও লক্ষ্যবস্তু কলকাতা ছিল না। সেখান থেকে আমাদের যতটুকু মনে হয়েছিল যে ওইটা যে উত্তর পূর্ব ভারতে যে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনগুলি তখন চলছিল, বড়ো ফ্রন্ট, তারপরে এনডিআরএফ, বিভিন্ন যে সংস্থাগুলো, নামগুলো ভুলে যাচ্ছি, তারা যে নিজস্ব রাজ্যে যে উগ্রপন্থী কার্যকলাপ বা সরকার বিরোধী কার্যকলাপ বা যাই হোক, সেগুলো যারা যখন চালাচ্ছিল, তাদের ওইখানে ওই অ্যামুনিশনস যাওয়ার কথা ছিল। তো সেটা যে মনে হয়েছে, তো কলকাতায় একটা ওইরকম ট্রানজিশন একটা জায়গা হিসেবে কলকাতাকে ইউজ করা হয়েছিল, সেটা পোর্টে একটা লরির মধ্যে ওই মালটা ছিল সবটাই, এবং সেটাও গোপন সূত্রে ডিটেকটিভ ডিপার্টমেন্টই খবর পায়। তৎকালীন ডিসিডিডি সৌমেন মিত্র সাহেব, উনি খবর পান, উনি খবর পেয়ে ওয়ার্কআউট করেন এবং খুব অনেকক্ষণ ধরে নানারকম নানারকম করে লরিটাকে রেড করেও যখন পাওয়া যাচ্ছিল না, তখন একটা অদ্ভুতভাবে একজন কনস্টেবলের বুদ্ধিতে লরির ছাদটাকে যখন ফুটো করা হয়, তখন সেখান থেকে 25,000 কার্তুজ বেরিয়ে আসে। তো যখন গোনা হয় তখন তো ব্যাগে করে সব পড়লো, তো আমরা যখন গুনলাম দেখলাম 25,000 কার্তুজ, এবং সবই 303 জাতীয় কার্তুজ, যেগুলো কোথা থেকে চোরাচালান হয়েছে। তো তারপর তদন্ত করতে করতে সেখানেও আমরা নর্থ ইস্ট পুরো রেডের পর রেড হয়েছে, অনেক লোককে ধরা হয়েছে। পরবর্তী সময়ে তো তদন্তের শেষে তাদের সব সাজাও হয়েছে, যাবজ্জীবন সাজা হয়েছে। তারাতলা থানায় আপনি যখন দায়িত্বে ছিলেন, সেই সময় একটি বাচ্চা মেয়ে, তার পরিবার, একটু ঘটনাটা বলবেন? ওটাও তোমরা না পুরনো কথাগুলি বারবার বলাও, তো সেও একটা বস্তির মধ্যে, ওইটা সেই রক্ষকী ভক্ষকের গল্প আর কি। একটা বস্তির মধ্যে আরেকটি গরিব পরিবারই, তো তার চাইতে একটু ভালো কাজবাজ করে এরকম একটি পরিবারে, তাদের চাইতেও আরও একটি গরিব পরিবারের একটি মেয়েকে হচ্ছে যে তার মা বাবা নিরাপত্তার জন্যে এই ঘরটায় রাখতে পাঠালো। ওরা বাবাটা একটু মানে মেন্টালি বোধহয় ডিরেঞ্জ ছিল, তো আর মা কাজ করে বেড়াতো, তো মেয়েকে কোথায় রাখবে, বড় হচ্ছে,
মেয়েকে তার পাশের ঝুপড়িতে রেখেছিল। ঝুপড়িটাও একটু অধিকতর পাকাপোক্ত, আর ওদের ঝুপড়িটার অবস্থা খুব খারাপ ছিল। গোড়াগাছা বলে বলে একটা বস্তি আছে তারাতলায়। তো এবারে সেই যে পরিবারে মেয়েটা আসতো, তারও সমবয়সী একটা মেয়ে তাদেরও ছিল। তো তারা দুজন খেলতো টেলতো ইত্যাদি। তো সেই মেয়েটা, তার সুযোগ হয়েছিল স্কুলে যাওয়ার, তাদের মেয়ের। এর তো স্কুলে যাওয়ার সুযোগ হয়নি। তো সে যখন স্কুলে চলে যেত আর তার মা যখন কাজ করতে চলে যেত, তো সেই লোকটি, তাদের বাড়ির যে পরিবারের যে কর্তা, মানে সেই মেয়েটির যে বাবা, তো সেই বাবা সেই সুযোগে মেয়েটাকে ভুলিয়ে ভালিয়ে, মেয়েটা বুঝতেও পারতো না কি করছে, যৌন সম্পর্ক স্থাপন করেছিল। তারপর দীর্ঘদিন পরে এই করতে করতে কখনো পেটে বাচ্চা এসে যায়, পেটে ব্যথা হয়, সেটাও লোকটাও বুঝতে পারেনি যে এরকম ঘটনা, মেয়েটাও বুঝতে পারেনি। নানা রকম ওষুধ টষুধ খেতে খেতে একদিন রাত্রিরে বাচ্চা হয়ে যায়, এই আর কি। সাজা হয়েছিল। হ্যাঁ, সাজা হয়েছিল। একটা ঘটনা আসবো, যে আপনি সেটা ঘটনা সামনে থেকে দেখেছেন, আপনি আগেও বলেওছেন। সেক্ষেত্রে রিজানুরের যে ঘটনা, সেই ঘটনা তো একটা বলা যায় যে বামফ্রন্ট সরকারের, মানে রাজনৈতিক দিক থেকে যে অন্যতম একটা কারণ এই সরকারের ওপর থেকে একটা সমর্থন সরে যাওয়া, সেটা কি কোথাও একটা ফেলিওর বলে মনে হয় রিজানুরের ঘটনা? সেইভাবে সেটাকে সামলানো হয়নি, বা যে চাপ দেওয়ার কথা বলা হচ্ছে, যে সমস্ত পুলিশ কর্তাদের নাম এসেছিল সেই সময়, দেখো, যেসব পুলিশ কর্তাদের নাম ছিল তাদের এগেনস্টে আমি যতদূর জানি এখনো পর্যন্ত কেস চলছে। তো এটাও তাদের পক্ষে দুর্ভাগ্যজনক। আর যে পরিবারের থেকে ওটা করেছিল, টোডি, ওই লাক্স পুঁজির মালিক ছিল তখন, সেই টোডির এগেনস্টেও কেস চলছে। তো এখনো পর্যন্ত সেটা তদন্তাধীন, কাজেই তদন্তাধীন না, বিচারাধীন। এখন একটা বিচারাধীন বিষয়ে ও একদম এই ধরনের কোনো কথাবার্তা বলাটা ঠিক হবে না। তবে একটা জিনিস তো জানো, যে এখনো পর্যন্ত ভারতবর্ষে অনার কিলিং টাইপের আছে। আর আরেকটা জিনিস আছে, যে বড় লোকের কোনো একটা মেয়ে, বা বড় লোকের শুধু মেয়েই না, বড় লোকের কোনো একটা ছেলে, তথাকথিত বড় লোক যাদেরকে আমরা মনে করি যে অর্থবিত্ত আছে, শিক্ষা সংস্কৃতি বা আভিজাত্যকতাটা আছে সেটা আলাদা প্রশ্ন, কিন্তু অর্থ এবং বিত্ত আছে। তো তাদের ছেলে মেয়ে কোনো বেগতিক কাজকর্ম করলে, যেটাকে বলা যায়, তখন তাকে শাস্তি দেওয়ার জন্য তারা খুব উন্মুখ হয়ে ওঠে। কারণ তারা এটা, তাদের যে অহংবোধটা থাকে না, যে আমি এত অর্থবিত্তশালী একটা মানুষ, অথচ আমার ছেলে এরকম একটা কাজ করছে, বা আমার মেয়ে এরকম একটা কাজ করছে। তো ছেলেটাকে আর মেয়েটাকে তারা, তার ছেলের বা মেয়ের তো ইয়েটা দেখে না সাধারণত। যার জন্যে কোনো একটা কাজ হলো, তাদেরকে টার্গেট করে তাদেরকে তার জীবন থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করে। তো সেটাই টোডিরা করেছিল। যখন একটি মুসলিম ছেলের সাথে ওর মেয়ের পরিচয় হয়, প্রেম হয়, ভালোবাসা হয়, তারপরে সেটা বিয়ে হয়, তখন তার পক্ষে এটা মেনে নেওয়া সহজ ছিল না, যে একটা মানে গরিব, অলমোস্ট গরিবই, একটা মুসলিম পরিবারের ছেলের সাথে তার মতন একজন শহরের বড়লোক ইন্ডাস্ট্রিয়ালিস্টই বলো বা ব্যবসায়ী বলো, তার মেয়ে প্রেম করে বিয়ে করে চলে যাবে, সেটা তার সমাজে এসে মনে করেছিল যে তার সম্মানের পক্ষে হানিকর। এবং সে তার সমস্ত রকম যা পরিচয়, যা যোগাযোগ, সেগুলোকে কাজে লাগিয়ে কলকাতা পুলিশের দ্বারস্থ হয়েছিল। কলকাতা পুলিশও কাজটা এরকম, দেখো, যে কোনো ধরনের কমপ্লেন কেউ যদি করে, তাহলে পুলিশকে তো একটু নড়ে চড়ে বসতেই হয় একটা ঘটনায়। এবং সেইটা পুলিশের চেষ্টা করেছিল। কিছু কিছু হয়তো টেকনিক্যাল ভুল ছিল বলে কেউ কেউ মনে করে থাকতে পারে, আমিও মনে করি। তো হয়েছিল, হতে যে একটা ঘটনা ঘটে, সেই ঘটনাটা ঠিক কি সেটা আমার পক্ষে বলা সম্ভব না। কিন্তু ঘটনাটা দুর্ভাগ্যজনক যে রিজওয়ানুর মারা যায়। আর রিজওয়ানুর মারা যাওয়ার পরে রাজনীতি সবসময় কিরম না, সঠিক কি হয়েছিল না হয়েছিল, বা কি হচ্ছে বা না হচ্ছে, সেটার ধার একটা খুব ধারে না। এই রাজনীতির সমস্যা খানিকটা আছে। রাজনীতি সব জিনিসটাকে গুছিয়ে চিন্তা না করেই কিন্তু তাড়াতাড়ি একটা সিদ্ধান্তে এসে নিয়ে সবসময় বিরোধীরা সরকারকে ব্যতিব্যস্ত করার চেষ্টা করে। সরকার কিভাবে সেটাকে ট্যাকেল করতে পারলো বা কিভাবে ট্যাকেল করতে পারলো না, সরকারের বিষয়।
কিন্তু তদন্ত সঠিক পথেই হয়েছে যারাই করেছে। পরবর্তী সময়ে তো সিবিআই তদন্ত করেছে, সেই তদন্তে তারা কি চার্জশিট দিয়েছে বা কি চার্জ এনেছে আমি জানি না। তার বিচার চলছে, বিচারে কি হবে সেটা বিচারেই বলবে। সাক্ষী কি আছে, কি এভিডেন্স আছে, তার উপরে একটা সিদ্ধান্ত হবে। যেটা হবে সেটাকেই ধরে নিতে হবে। কিন্তু রাজনীতি তখন শেষ হয়ে গেছে, একটা বিশেষ উদ্দেশ্য সাধন হওয়ার পর রাজনীতি শেষ হয়েছে। আগেও আমরা শুনেছি, কিন্তু ঘটনাটার মধ্যে এত রোমাঞ্চ রয়েছে, ফলে আরেকবার একটু আমাদের দর্শকদের জন্য শুনতে চাইছি। সেটা হলো যে যে হিরে উদ্ধারের ঘটনা, পূর্ণিমার রাত হিরে উদ্ধার হচ্ছে। শুধু ওইটুকুই বলা যেতে পারে, শুধু ওইটুকুই বলা যেতে পারে। তার আগে 1 বছরের ধরে কি হয়েছিল না হয়েছিল এত ডিটেলে যাওয়ার দরকার নেই। কিন্তু যখন শেষমেশ জানা গেল যে হনুমানগড় বলে একটা জায়গাতে একটা লোকের কাছে একটা লোক একটা দোকান খুলে বসে আছে, এবং সেই লোকটাকেই আমরা 1 বছর 2 বছর ধরে খুঁজছিলাম। তো যখন আলটিমেটলি সোর্স মারফত খবর পাওয়া গেল একটা সোনা মানে রূপো টুপোর দোকান খুলে বসে আছে, আমরা গেলাম, পরিষ্কার পরিচ্ছন্ন ধরলাম। ধরার পর তাকে নিয়ে রেড করতে গেলাম। এইটুকু অংশই তোমরা শুনতে চাইছো। রেডটা যেটা করতে হতো তখন ওইখানে রেসপি যেতে, তাদের কাছ থেকে আমরা উঠে করে যেতে হবে। ওটা একটা মরুভূমির খানিকটা জায়গাতে, মরুভূমির একটা জায়গায় তারা হিরেটাকে লুকিয়ে রেখেছিল। যে কয়েকটা হিরে তার মধ্যে আর অবশিষ্ট ছিল, সেটাও বোধহয় 67টা বড় বড় ডায়মন্ড। হ্যাঁ, বড় ডায়মন্ড, 67 পিস। তো তারা একটা জায়গায় ওই মরুভূমির মধ্যে রেখেছিল। তো ইনসিডেন্টালি যখন ওই উঠে চড়ে আমরা দুটো উঠে করে সে আসামি, কমান্ডো, তারপরে আমাদের যারা কলকাতা পুলিশের আমার সঙ্গে যে কনস্টেবল গেছিল, এই 5-6 জন মিলে যখন আমরা উঠে 6-7 জন মিলে যখন উঠে করে আমরা ওই কার্পাসের তুলোর চাষ হয় ওখানে খুব বেশি, তো সে সময় তুলো হচ্ছিল। তো এরকম ওই আল দিয়ে রাস্তা দিয়ে মাটি দিয়ে যখন মরুভূমিতে গিয়ে পৌঁছালাম, আর যেটা বলছিলাম সেদিনকে বোধহয় মানে ফুল মুন ছিল, অমাবস্যা মানে পূর্ণিমা, এবং ঝকঝক করছে, ওরকম পলিউশন ফ্রি একটা গ্রাম্য জায়গা। সেখানে কোনো বিশেষ শহরাঞ্চলের কোনো ইয়ে নেই, কোনো ফ্যাক্টরি নেই, কিছু নেই। তো সেরকম একটা জায়গায় আকাশ যেরকম পরিষ্কার হতে হয় সেরকমই হয়ে আছে। মানে ওইসব জায়গা থেকে বিনা টেলিস্কোপেও অনেক তা গ্রহ নক্ষত্র দেখা যায়, এরকম একটা জায়গা। সেখানে চাঁদের আলো বুঝতেই পারছো কিরম তার জ্যোতি। তো সেখানে গিয়ে আমরা মরুভূমিতে পৌঁছলাম। আর আরও ডিটেলে যাচ্ছি না। তার বউকে আমরা নিলাম, সে বউ একটা জায়গাতে মরুভূমির আরও গভীরে নিয়ে গেল। সেখানে একটা জায়গায় ওদের কোনো চিহ্ন দেয়া ছিল কোনোভাবে, সেইখান থেকে বেশ খানিকটা খোঁড়ার পর একটা স্টিলের বাক্সে মানে একটা বাটিতে করে ঢাকা, সেখানে ওই হিরেগুলো। যখন ওই হিরেগুলো উপরে চাঁদ, নিচে 67 পিস এত বড় বড় হিরে, যখন এই দুটোর মানে সংযোগে এমন একটা মানে সারিয়ালিস্টিক একটা পরাবাস্তব আবহাওয়া তৈরি হয়েছিল যে দীর্ঘদিনের পরিশ্রমের ফলে হিরেটাকে উদ্ধার করার সফলতা যে পুলিশের দৃষ্টিভঙ্গিতে যে ধরনের আনন্দ হওয়ার কথা ছিল, সেই আনন্দটা ওই যে টোটাল সিচুয়েশনটার একটা যে অভিঘাত, তাতে যেন বিস্মৃত হয়ে গেছিলাম খানিকক্ষণের জন্য। যে একটা অদ্ভুত একটা মানে অপার্থিব পরাজাগতিক যেন একটা দৃশ্যের সামনে বসে মানে অস্ট্রাক হয়ে যাওয়া বলে না, বিস্ময়াভিভূত, সেরকম একটা হয়ে নিয়ে বেশ খানিকক্ষণ যেন নিজেই নিজের মধ্যে ছিলাম না, এরকম একটা পরিবেশ তৈরি হয়েছিল। তারপর যাই হোক, তারপর যা নিয়ম মাফিক যা যা করা সেগুলো করা হয়েছিল। তো সেইটা আমার স্মৃতিতে থেকে গেছিলো, খুব থেকে গেছে। এবং আমি যতদিন থাকবো আমার ওই সময়ে ওই ক্ষণটা আমার খুব মনে থাকবে। এমন কোনো ঘটনা যে ঘটনাটা এখনো পর্যন্ত মনে আছে? ঘটনা তো অনেক কিছু মনে আছে। তা আমরা কয়েকজন মিলে জমুই বলে একটা ডিস্ট্রিক্ট আছে বিহারে, এখনো বিহারেই আছে ওটা, জমুই, একটু পাহাড়ি অঞ্চল। পাহাড়ি অঞ্চল মানে ওই বড় বড় পাহাড় কিছু না, মানে পাহাড়ি অঞ্চল, পাথুরে, ওই ঝাঝার পড়ে হয়। তো জমুইয়ের একটা জায়গা, জায়গাটার নামটা ভুলে যাচ্ছি, গাঁটা
তো ওইখানে বেশ একটা ডাকাত দল থাকতো। সেই ডাকাত দল ওখানে কি করে, ডাকাত কিছু ছেলে ডাকাতি করতো। চেহুটিয়া বলে গ্রাম, তাতে গোটা 8 ডাকাত ছিল সেখানে। তারা কলকাতায় মূলত ডাকাতি করত কাদের না, যারা ওই ওগুলোকে কি বলে, ওই হাওয়ালা যারা মানে ইল্লিগাল মানি ইয়ে করতো, ট্রান্সফার করতো। সে হাওয়ালা, তখন হাওয়ালার ব্যবসা বোধহয় এখনো আছে, নিশ্চয়ই আছে, কিন্তু তখন হিয়া স্ট্রিট এবং বড়বাজার অঞ্চলে হাওয়ালার অনেক ব্যবসা ছিল। তো সেই হাওয়ালা ব্যবসার ওই জায়গাগুলোই মূলত ওরা টার্গেট করতো। এবং টার্গেট করার পর তাদের কাছ থেকে খুব লম্বা লম্বা টাকা, ওরা যখন ট্রানজাকশন, যখন ইন ট্রানজিট থাকতো টাকাটা, তখন তাদের কাছ থেকে কিংবা কখনো অফিসে ঢুকে ডাকাতি করতো, তারপর আবার ওখানে চলে যেত। এখন তুমি যদি জিজ্ঞাসা করো যে সেই জমুই থানার খয়রাশোল জমুই জেলার খয়রাশোল বলে না খয়েরি একটা থানা, সেইখানে চেহুটিয়া গ্রামের ছেলেরা কেন ডাকাতি করতো বড়বাজারে, তো আরও তো অনেক জায়গায় অনেক ডাকাতি আছে। তো এদের একটা বিহারের থেকে, ওই জায়গাটার থেকে এই বড়বাজারের একটা লিগ ছিল, মানে কেউ কেউ ওখানে চাকরি করতো, কেউ ওইখানে বিহারের ছেলেরা বড়বাজারে একটু আধিক্যই ছিল, এখনও আছে, তারা ওখানে চাকরি করতো। কেউ ওই হাওয়ালা অফিসের হয়তো কেউ পিয়ন কিংবা নিচে কর্মচারী, কিংবা একটা অনেক বড় বিল্ডিং, যেমন এইটাও একটা বিল্ডিং, সেখানে অনেক রকম তার কর্মচারী, কিন্তু সে জানে যে ওইখান থেকে হাওয়ালার টাকা এই সময় আসে, এই সময় জমা হয়, এই সময় বেশি পাওয়া যায়, তো এরকম করে ডাকাতি। তো পুলিশেরা যেমন সোর্স, ডাকাতিরও তো সোর্স দিয়ে ডাকাতি করে, কোথায় পাওয়া যাবে, দুমে করে তোমার ঘরে আমার ঘরে আসলে তো কিছু পাবে না। তো এই জন্য ওই চেহুটিয়া গ্রামের ছেলেগুলো তাদের বড়বাজারে থাকার, তাদের গাঁয়ের কিছু লোক থাকার সূত্রে তাদের সাথে যোগাযোগের ভিত্তিতে এই অপারেশনগুলো চালাতো। তো আমরা ওখানে ফ্রিকোয়েন্টলি রেড করেছি, ওইখান থেকে ডাকাত ধরেও বেঁধেছি। হ্যাঁ, তারও সব রোমহর্ষক সব ঘটনা আছে। তো আরে এরকম একটা ডাকাতির পর যখন আমরা ওখানে যাই, ওইখানে যাওয়ার পরে ওইখানে ওই চেহুটিয়া গ্রাম তো নদী পেরিয়ে ওইখান থেকে হেঁটে অনেক দূর, প্রায় 8 কিলোমিটার আসা যাওয়া হাঁটা, মানে 16 কিলোমিটার হেঁটে যেতে হবে, আসতে হবে, মাঝে নদী পেরোতে হবে, দুর্গম অঞ্চল সেই গ্রাম। আমরা কথা বললাম বুদ্ধদেব মুখোপাধ্যায়ের সঙ্গে, এবং তিনি তার যে বক্তব্য, সেই বক্তব্য বা তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা বললেন। এবং পরবর্তী পর্বের জন্য আপনারা অবশ্যই নজর রাখুন কেটিভি বাংলায়।